রাজকীয় আয়োজনে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অফ অনার দিল পিজিআর। দায়িত্ব নিলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। দেশে সত্যিকার গণতন্ত্র ফেরাতে চায় সরকার। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, ইতিহাস ঐতিহ্য ধরে রাখার আহ্বান। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। একটি দেশকে খুশি করতে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে, দাবি জামায়াতের। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের পথ অনুসরণের অভিযোগ। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন। রোহিঙ্গা বাছাই প্রক্রিয়ায় কক্সবাজারে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্তির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংকট সমাধানে আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে সরকার। এবং সিঙ্গেল জেকের নিবন্ধন নিয়ে কাঠামো পরিবর্তন। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 800-র বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটিএর। শুধুমাত্র জরিমানায় দায় সারছে পুলিশ। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম কার্যদিবস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড অফ অনারের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়া হয়। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সংবিধানের রক্ষাকর্তা হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কর্মযাত্রা শুরু হলো। দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রথম কার্যদিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বেলা 11টায় বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহীর একটি দল বরণ করে রাষ্ট্রপতিকে। দেশের 23তম রাষ্ট্রপতিকে বরণ করতে সকাল থেকেই নেওয়া হয় প্রস্তুতি। পুরো বঙ্গভবন ঘিরে রাখা হয় কঠোর নিরাপত্তায়। বঙ্গভবনে প্রবেশ করলে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল। গার্ড অব অনার শেষে বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তার অফিস কক্ষে দাপ্তরিক নথিপত্র ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর কথা জানিয়ে বিমানমন্ত্রী বলেন, চলতি বছরই চালু হবে 3rd টার্মিনালের কার্যক্রম। আর পাহাড়ে শান্তি রক্ষায় সবার সম্মিলিত প্রয়াস চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের 6 মাসের মাথায় গেল শুক্রবার সম্প্রসারিত হয় মন্ত্রিসভা। 4টি মন্ত্রণালয়ে নতুন পূর্ণমন্ত্রী আর পররাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় নতুন 2 প্রতিমন্ত্রীকে। দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে এলে অভ্যর্থনা জানান কর্মকর্তারা। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত নতুন নীতি নির্ধারকরা।
দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করার কথা বলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তার অভিযোগ, গেল 17 বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। গত 17 বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে, সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিকদের। মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই, মাথায় রাখতে হবে। এদিন প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, 16 ডিসেম্বর চালু হবে শাহজালালের 3rd টার্মিনাল, আর অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব, তবে দ্রুত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে অন্তপক্ষে আভ্যন্তরীণটা আমরা শুরু করতে পারি আগে, তারপরে ইন্টারন্যাশনালে গেলাম। আমাদের রেনোভেট করতে হবে কিছুটা, প্লাস 3000 ফিট করতে হবে, আর ছোট একটা টার্মিনাল বিল্ডিং করতে হবে। তো এই হলো আমাদের ওখানের কাজ, মানে ওটা আমাদের প্রায়োরিটি ভিত্তিক আমরা শুরু করব। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব। কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। তিনি বলেন, শান্তি সম্প্রীতি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাষ্ট্রীয় যে পেরিফেরি আছে, নির্দেশনা আছে এবং রাষ্ট্রের যে সংবিধান আছে, নর্ম আছে, সেগুলিকে সুবিবেচনায় রাখার জন্য, শান্তিপূর্ণভাবে বাস করার জন্য, এই ধরনের মানসিকতার জন্য আমাদের থাকে। এদিকে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন নতুন এলজিআরডি মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যথাসময়ে স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সম্পন্ন হবে। সরকার চায় সত্যিকারের গণতন্ত্র ফেরাতে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্ট হয়নি, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নাইট কিন্তু কাজ। আর বিএনপি কি করেছেন, যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, কথা বলছে, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতিতে জড়ালে তা দুদকের মাধ্যমে খতিয়ে দেখার কথা বলেন এলজিআরডি মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নৌ ও বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে এই নির্দেশনা দেন তিনি। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মহেশখালীর LNG টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং LNG ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে
সেই সরকার সফল হয়। একটি দেশকে খুশি করতে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানীতে এক সেমিনারে জামাত নেতারা জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণার অভিযোগ করেন। জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে শনিবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ইসলামিক স্কলাররা। সেমিনারে জীবন গঠনে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সর্বোত্তম আদর্শ বলে তুলে ধরেন বক্তারা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুষ্ঠানে জামাত নেতারা অভিযোগ করে বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না। আগের সরকারগুলোর ধারাবাহিকতায় আবারও তারা জনগণের উপরে জেঁকে বসে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা সুদূর প্রসারী চক্রান্ত বাস্তবায়নের পথে হাঁটছে। এটি একটি আত্মঘাতী পদক্ষেপ বিএনপির জন্য। আমরা 2024-এ একটা পরিবর্তনের জন্য আমরা আশা করেছিলাম, কিন্তু প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে যখন একটা করে ধোঁকার মধ্যে ফেলে, তখন আমরা নতুন করে আবার নিশ্চিত হয়ে আসলে যত সংস্কারের কথা বলা হোক, ইসলামী অনুশাসন প্রবর্তন করা ছাড়া আমাদের এই জাতি এবং মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দেশকে খুশি করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক ইতিহাস মুছে ফেলা হয়েছে। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। বিরোধী দলীয় নেতার অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে বিএনপি একই পথ অনুসরণ করছে। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা। বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। দেশে কোনো নব্য ফ্যাসিবাদকে মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাত আমির। সরকারকে বাধা দেওয়া, প্রতিবাদ করা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই বাছাই তালিকায় বাংলাদেশে আশ্রয় শিবিরে জন্ম নেয়া শিশুদের অন্তর্ভুক্ত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক আইন মেনে কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীতে এক সেমিনারে কূটনীতিকরা বলেন, মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই রোহিঙ্গা সংকটের সমাধান নিহিত। মিয়ানমারের নিপীড়নের মুখে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বর্তমানে ক্যাম্পে রোহিঙ্গার সংখ্যা 12 লাখের বেশি। প্রতি বছর নতুন করে জন্ম নিচ্ছে প্রায় 25,000 শিশু। রোববার রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা ঢলের 10ম বছরে প্রবেশ উপলক্ষে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডিক্যাব এবং আন্তর্জাতিক সংস্থা অক্সফামের আয়োজনে সেমিনারে উঠে আসে সংকটের বহুমাত্রিক প্রভাব। বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী সংকট এখন শুধু মানবিক নয়, বাংলাদেশের জন্য ক্রমেই তা নিরাপত্তা, অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন হয়ে উঠছে। There are infrastructures which have gone through conflicting parties, and the conflicting parties have agreed to BRI. কূটনীতিকদের বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মানবিক সহায়তা নয়, রাজনৈতিক প্রক্রিয়াতেই আছে। মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যোগাযোগে মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখার কথা জানায় চীন। আর ইউরোপীয় ইউনিয়ন নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে আরও 14 মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দেয়। However, the outbreak of the internal conflict in Myanmar subsequently made it impossible to ensure the security conditions necessary for this repatriation. There are a huge number of Rohingya refugees in this country. We want to recognize the incredible generosity of Bangladesh. যাচাই বাছাই প্রক্রিয়ায় ক্যাম্পে জন্ম নেয়া প্রতিটি শিশুকে অন্তর্ভুক্ত করে দ্রুত প্রত্যাবাসন শুরুর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় ঢাকা। The Rohingya crisis originated in Myanmar. Its sustainable solution must ultimately be found in Myanmar.
The ultimate objective is the safe, voluntary, dignified and sustainable return of the Rohingyas to their homeland in Rakhine State. This is not simply a policy preference, it is the only sustainable way forward. দ্বিপাক্ষিক যোগাযোগের পাশাপাশি জাতিসংঘ আঞ্চলিক উদ্যোগ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ঢাকা। তবে প্রায় এক দশক ধরে চলা সংকট আর দীর্ঘায়িত না করে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এখন বাংলাদেশের প্রধান দাবি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভূখণ্ডের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ ইস্যুতে বাংলাদেশ হস্তক্ষেপ না করলেও রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সচেতন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও সার্বজনীন মানবাধিকার লঙ্ঘিত হওয়ায় মানবিক মূল্যবোধ থেকেই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এ সময় আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানে সরকার যে সিদ্ধান্ত নেবে তাতে জনগণের সমর্থন নিশ্চিত করতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান আইনমন্ত্রী। সাধুবাদের জায়গা যে বাংলাদেশের 9 বছর জেনোসাইড ডে উপলক্ষে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করাই সবচেয়ে বড় ইস্যু, এবং সেইটা রক্ষা করতে যে সিকিউরিটি পার্সপেক্টিভটাকে হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং সোশ্যাল কনটেক্সটটাকে কখনোই বাইপাস করছি না। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট, সুতরাং মানবিক মূল্যবোধের জায়গা থেকে বাংলাদেশ মানুষের পাশে দাঁড়িয়েছে, সেটা আমাদের সাংবিধানিকভাবে দাঁড়ানোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে আর্টিকেল 25 অনুসারে। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সংবাদটি আমরা একটু পরে দেখব, তার আগে দুপুরের সময় আরও থাকছে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করত সংঘবদ্ধ চক্র। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, 2 জন গ্রেফতার। ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সদর উপজেলার আরোয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাতে তার স্ত্রী এবং শ্বশুরকে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। এদিকে ভোরে ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ নিজ গ্রামের বাড়ি সাভারের আমিন বাজারের বেগুনবাড়ি গ্রামের পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজা শেষে তাকে দাফন করা হয়। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার তার নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে দাফন করা হয়। আর রেপ্টি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়েছে। আমরা দেখে নেব এবার গ্যাস সংকটের পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানী তেজগাঁওয়ে আছেন আমাদের সহকর্মী সামদানি প্রত্যয়, চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তির চিত্র অপরিবর্তিত রয়েছে। প্রতিটি সিএনজি ফিলিং স্টেশনই যানবাহনের দীর্ঘ সারি এবং যানবাহন চালকদের ক্লান্ত মুখ, এটি নিত্য নৈমিত্তিক দৃশ্যে পরিণত হয়েছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশনে আমরা রয়েছি। সকাল থেকে আমরা বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ রয়েছে। যেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ চালু রয়েছে সেসব সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মূল লাইনে প্রেসার না থাকার কারণে পর্যাপ্ত গ্যাস কিন্তু সরবরাহ করা যাচ্ছে না, যার কারণে ঘন্টার পর ঘন্টা চালকরা অপেক্ষা করার পরও
এখানে যারা সিএনজি নিতে এসেছেন তারা যখন সিএনজি ডিসপেন্সারের সামনে রয়েছে, সামনে যখন আসছেন তাদের যানবাহনটিকে নিয়ে, তখন কিন্তু তারা সেই গ্যাসটি পাচ্ছেন না, যার কারণে এই দীর্ঘ সময়ের অপেক্ষা তাদের ভোগান্তিতে পরিণত হচ্ছে। এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা তাদের জীবিকার সংস্থান করেন এই যানবাহনটির মাধ্যমে, বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রাইভিং পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন সেসব মানুষরা কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন, কারণ তারা তাদের কর্মঘণ্টার চেয়ে অনেক বেশি সময় এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষা করছেন। অনেকেই তাদের কর্মঘণ্টার থেকে 4 থেকে 5 ঘন্টা এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতেই অপেক্ষা করছেন। আরও বেশি ভোগান্তিতে পড়েছেন যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন এবং যারা 3 হুইলার সিএনজি অটোরিকশা চালক রয়েছেন। রাইড শেয়ারিং অ্যাপের চালকরা এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে তারা পর্যাপ্ত ট্রিপ যেমন পাচ্ছে না, ঠিক তেমনি একই সঙ্গে যারা সিএনজি অটোরিকশা চালক রয়েছেন তারা কিন্তু অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ঢুকতেই পারেন না। যেসব সিএনজি ফিলিং স্টেশনে তারা ঢুকতে পারেন সেখান থেকেও তারা পর্যাপ্ত গ্যাস দিতে পারছেন না, যার কারণে তাদের সেই গাড়ির যে জমা খরচ রয়েছে সেই জমা খরচের টাকাটি কিন্তু তারা তুলতে পারছেন না। যার কারণে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা প্রত্যেকটি সিএনজি ফিলিং স্টেশনে আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। সবচেয়ে বড় সমস্যার কথা সেটি হচ্ছে এই সিএনজি ফিলিং স্টেশন সংশ্লিষ্ট বা এই সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যানবাহনের লম্বা লাইনের কারণে এসব জায়গাতে কিন্তু বেশ দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং এখানকার সংশ্লিষ্ট সড়কগুলো বন্ধ হয়ে রয়েছে, যানবাহনের গতি সীমিত হয়ে গেছে। একই সঙ্গে আমরা পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, পাম্প কর্তৃপক্ষ বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন, কারণ তারা যে সিএনজি ডিসপেন্সারটি চালাচ্ছেন এই সিএনজি ডিসপেন্সারটি চালাতে তাদের খরচ করতে হয়, তাদের বিদ্যুৎ খরচ দিতে হচ্ছে। একই সঙ্গে তাদেরকে কিন্তু তাদের কর্মীরা রয়েছেন সেই কর্মীদের বেতনের ব্যবস্থা তাদের করতে হয়, কিন্তু যেহেতু মূল্যায়নে প্রেশার নেই সেহেতু তারা সঠিকভাবে সরবরাহ করতে পারছেন না এবং তাদের বিক্রি কমে গেছে। যেহেতু তাদের বিক্রি কমে গেছে সেহেতু তারা তাদের এই সিএনজি ডিসপেন্সারটি পরিচালনা করার যে পর্যাপ্ত খরচ সেই খরচটি তুলতে পারছেন না, যার কারণে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষরাও বেশ লোকসানের মধ্যে রয়েছেন। একই সঙ্গে আমরা সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছিলাম, সেই সিএনজি ফিলিং স্টেশনের কর্তৃপক্ষরা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যখন চালকরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এই দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে তারা অনেকেই মেজাজ হারাচ্ছেন, কারণ এটা খুবই স্বাভাবিক যে যখন আসলে এখানে চালকরা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেন, লাইনে দীর্ঘ সময় অপেক্ষা করার কারণে তারা অনেকেই এই তীব্র রোদে গরমে মেজাজ হারান এবং যার কারণে এখানে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং এখানে আরেকটি সমস্যা যেটি আসলে সাধারণ চালকরা আমাদেরকে জানাচ্ছিলেন, সেই সমস্যাটি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন গাড়ি কিন্তু সিরিয়াল ব্রেক করে তারা লাইনের ভিতরে ঢুকে যান, যার কারণে পাম্পগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যারা এখানে সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন এই সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদেরকে আসলে তাদের যে মূল দায়িত্ব স্টেশন পরিচালনা সেটির চেয়ে অনেকাংশেই তাদেরকে আসলে সেই লাইনের ঝামেলা বা যেখানে চালকরা রয়েছেন সেই চালকরা যখন চালকদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদেরকে বেশ সময় ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে আমরা এখানে সিএনজি চালকদের সঙ্গে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলার পর তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে সংকট এই সংকটটি সমাধানের জন্য আসলে তারা কোনো আশ্বাস নয়, তারা আসলে এই সংকট সমাধানের জন্য দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান, কারণ দীর্ঘ সময় ধরে যখন আসলে এই সিএনজি সংকটটি চলছে, এই সিএনজি সংকটগুলো যখন দীর্ঘ সময় ধরে চলছে সেটি আসলে তাদের জীবিকায় যেমন প্রভাব ফেলছে একই সঙ্গে এই প্রভাব পড়ছে কিন্তু তাদের মানসিক স্বাস্থ্যেও, কারণ আমরা এখানে দেখতে পেয়েছি যে মানসিকভাবেও তারা বেশ অবসাদগ্রস্ত এবং ক্লান্ত হয়ে পড়ছেন, কারণ এটি খুবই স্বাভাবিক দীর্ঘ সময় ধরে যখন এই পাম্পের লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। আমরা আজকে কথা বলছিলাম একজনের সঙ্গে যিনি গাজীপুর থেকে সিএনজি নেওয়ার জন্য ঢাকায় এসেছেন, কিন্তু তিনি এখানে সিএনজি পাচ্ছেন না, যার কারণে সমস্যার বিষয়টি হয়েছে তারা কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছেন। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেক চালকই দীর্ঘ সময় এই রোদে কখনো গরমে কখনো বৃষ্টিতে তারা অপেক্ষা করতে করতে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এই সংকটের সমাধান কবে হবে তা আসলে কেউই জানছেন না বা তারা কেউই বলতে পারছেন না। এবং এই সংকটের কারণে কিন্তু একই সঙ্গে যেমন করে যানবাহন চালকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি করে পাম্প সংশ্লিষ্টরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই কারণে সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস নয় দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা করছেন পাম্প সংশ্লিষ্টরা এবং যানবাহন সংশ্লিষ্টরা, যার কারণে এই সংকটটির সমাধান দ্রুত হবে এমনটাই প্রত্যাশা এই সেক্টর সংশ্লিষ্ট সবার। এটি ছিল তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ। তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় রংপুরে প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে।
দুই সন্তানসহ বাবা মা খুনের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। বিচারের দাবিতে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শিক্ষক শিক্ষার্থীরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে রংপুর জেলা স্কুলের সামনে মানববন্ধন করা হয়। শুধু এই বিদ্যাপীঠের সহকর্মীরা নয়, প্রতিবাদে অংশ নেন কারমাইকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও। হত্যাটা হয়েছে, এটার আমাদের প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ জানাচ্ছি এটার বিষয়ে। খুনি যেই হোক না কেন, আমরা দ্রুত বিচার চাই। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রো পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে নিজ ভবনের ছাদে ইয়াবা সেবনে বাধা দিলে উত্তেজিত হয়ে শিক্ষক গণপতি চক্রবর্তীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে গণপতি চক্রবর্তীর স্ত্রী ছাদে উঠতে গেলে সিঁড়ির মধ্যে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। মেয়ে প্রার্থী সিঁড়ির দিকে এগোতে থাকলে গলায় রশি পেঁচিয়ে ও শিশু প্রিয়ম তাদের চিনে ফেলায় তাকেও একই কৌশলে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। ঘটনা ভিন্ন খাতে নিতে হত্যার পর মালামাল লুট করে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে দেয় হত্যাকারীরা। একটা চুরিকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না, তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হত্যার শিকার ওই শিক্ষক পরিবার ও অভিযুক্ত দুই তরুণ মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস একই এলাকা মাসুয়াপাড়ার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সময় সংবাদ, রংপুর। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। পরে গেল 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালে আজ তাকে হাজির করার পর গ্রেফতার দেখানোর আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার এক দেহরক্ষীর সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের তথ্য উঠে আসে। সাক্ষ্যে বলা হয়, ইলিয়াস আলীর গুমের আগে মহাখালীতে একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। ঢাকায় একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলে হামলার হুমকির অভিযোগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে সিটিটিসি এবং ডিবি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। 3-4টা দূতাবাস এবং আমাদের কয়েকটা সরকারি দপ্তরেও দিয়েছে হয়রানি, এবং আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবেসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। দুপুরের সময় আরও থাকছে। 2 দিনেই শেষ ম্যাকাই টেস্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। সিরিজ শেষ 1-1 সমতায়। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার দুপুরে বিমান বাহিনী সদর দফতরে নৌবাহিনী প্রধানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় পদোন্নতি পাওয়ায় প্রধানমন্ত্রী নৌ প্রধানকে অভিনন্দন জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে 23 জুলাই খন্দকার মিসবাহুল আজিম বাংলাদেশ নৌবাহিনীর 18তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরে 5,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এছাড়া প্রতিটি জেলায় 60টি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সকালে নওগাঁ সদর হাসপাতালে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 17 বছর কোনো নতুন ডাক্তার নিয়োগ হয় নাই, যে পরিমাণ আমাদের দরকার। এখন আমরা 5,000 ডাক্তার নিতে যাচ্ছি, সকল ফর্মালিটি শেষ হয়ে গেছে। 2,500 নার্স নিতে যাচ্ছি নতুন, 2,500 ফার্মাসিস্ট নিতে যাচ্ছি। ওভার অ্যান্ড এভাব আরও 2,500 নার্স অলরেডি ইন্টারভিউ চলছে পিএসসিতে আরও ডাক্তারদের ইন্টারভিউ চলছে। আমরা আশা করি আগামী 1 বছরের ভিতরে উইল হ্যাভ এ ভেরি গুড বাঞ্চ অফ ডাক্তার্স। বিলাসবহুল স্লিপার বাসের বড় একটি অংশই চলছে অনুমোদন ছাড়া।
অভিযোগ রয়েছে বিআরটিএর কাছ থেকে সিঙ্গেল ডেকের এসি বাসের নিবন্ধন নম্বর নিয়ে অনুমোদনহীনভাবে বদলে ফেলা হচ্ছে এর কাঠামো। সারা দেশে বিভিন্ন ব্যানারে চলছে প্রায় 8 শতাধিক বাস। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এতগুলো অবৈধ যান কিভাবে চলছে? আর পুলিশ ব্যবস্থা নিতে গেলেই সামনে আসছে ডাম্পিং সংকট। মিজানুর রহমান মিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন কামরুল হাসান। বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। বিআরটি মনে করেন আগের থেকে চোখে দেখে নেই, এতগুলি গাড়ি বের হয়েছে। এটা যে আমি ধরে এনে আটকে রাখবোটা কোথায়? রাতের আধার ভেদ করে সড়কে ছুটছে একের পর এক বিলাসবহুল স্লিপার বাস। ভেতরে আয়েশের ব্যবস্থা, আধুনিক সাজসজ্জা সবই আছে, কিন্তু নিরাপত্তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। রয়েছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। বাংলাদেশ সড়ক পরিবহন আইন বলছে একটি যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস কিংবা মূল কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না স্লিপার বাস মালিকরা। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর সাভারের বলিয়ারপুল, আমিনবাজার, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন বাসের বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে তৈরি হচ্ছে নিত্য নতুন অবৈধ স্লিপার বাস। শুধু তাই নয়, মালিকের চাহিদা মতো এসব ওয়ার্কশপে বাসের বডির আকার, আকৃতি পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বেড ও আসন, যার কোনোটি বিজ্ঞানসম্মত নয়। পাশের দেশ ভারত থেকে নিম্নমানের অশোক লিল্যান্ড, টাটা ও আইচার ব্র্যান্ডের চেসিস আমদানি করে তৈরি করা হয় বাস। এতেও রয়েছে বড় ধরনের জালিয়াতি। কাগজে কলমে আমদানির সময় একটি নন এসি বাসের চেসিসের আকৃতি দৈর্ঘ্যে 22 ফুট, প্রস্থে 6 ফুট এবং উচ্চতায় 8 ফুট থাকলেও এই পরিমাপ মানছেন না বাস মালিকরা। ওয়ার্কশপে বডি প্রস্তুত করার সময় তা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে 32 থেকে 38 ফুট, প্রস্থে 8 থেকে 10 ফুট আর উচ্চতায় 10 থেকে 12 ফুট। যেভাবে টাকা দেয় ওইভাবে আর কি আমাদের কাজ হয়। অভিযোগ রয়েছে বিআরটিএর অনুমোদন ছাড়াই এসব পরিবর্তন করা হলেও অনেক বাসের রয়েছে বৈধ নিবন্ধন নম্বর। মূলত কাগজে কলমে এসি বাস দেখিয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেয়ার পর ওয়ার্কশপে সেই বাসকে পুনরায় এসি স্লিপারে রূপান্তর করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প ধারণ ক্ষমতার চেসিসের উপর অতিরিক্ত বডি সংযোজনের ফলে নষ্ট হয় বাসের স্বাভাবিক ভারসাম্য। ফলে সামান্য বাতাস, গতি ও বৈরী পরিবেশে এসব বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, ঘটে প্রাণহানি। সিঙ্গেল ডেকের বডি বানিয়ে বিআরটিতে এনে সেটা নিবন্ধন নিচ্ছে। নিবন্ধন নেওয়ার পর তারা করছে কি, এই বডি খুলে ফেলে সেই বডিকে আবার মডিফাই করে ডাবল ডেকার বানিয়ে ফেলছে। পুরো বডি সহ পরিবর্তন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রশস্ত কিছুই ঠিক নাই, সেন্ট্রয়েডটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই কারণে আমরা যখন দেখি এই বাসগুলো মহাসড়কে চলছে, অনেকটা দোলনার মতো দোল খাচ্ছে। স্লিপার বাসের এমন দৌরত্ব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিআরটিএর। সারা দেশে কি পরিমাণ এসি স্লিপার বাস চলাচল করছে তারও কোনো সঠিক হিসেব নেই সংস্থাটির কাছে। বরং অভিযোগ রয়েছে সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে ক্যান্সারের মতো বাড়ছে এসব বাসের সংখ্যা। রেজিস্ট্রেশন নেওয়ার সময় কিন্তু আপনার নর্মাল বাসে ছিল, পরবর্তীতে তারা একটা বডি চেঞ্জ করে ওটা করছে এবং যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, যেখানে পাচ্ছি যে এই গাড়িগুলো স্লিপার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুলিশ বলছে, ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় কেবল জরিমানা আদায় করেই ছেড়ে দিতে হচ্ছে অনুমোদনহীন বাসগুলোকে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলো এখন উপচে পড়া অবস্থা, আমার আসলে এগুলো রাখার মতো কোনো ক্যাপাসিটি কিছু নাই। বিষয়গুলো অনেক গভীর একটা সমস্যা, যার পুরো সমাধানটা আমাদের হাতে নাই। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমোদনহীনভাবেই রাজধানীতে তৈরি হচ্ছে এসব স্লিপার কোচ। দেশের বাইরে থেকে চেসিস আমদানি করে সেই চেসিসের যে নির্ধারিত পরিমাপ রয়েছে তা পরিবর্তন এবং পরিবর্ধন করে তৈরি করা হয় এসব স্লিপার কোচ, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল এদিকে নজর দেবে কখন? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে। অথচ পুরানো লাইন রক্ষণাবেক্ষণে একাধিকবার সতর্ক করা হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে।
গুরুত্ব না দেয়ায় কার্গো ভিলেজে আগুনের ঘটনায় প্রশ্ন ওঠে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার বিষয়ে। এছাড়া নেতিবাচক প্রভাব পড়ে এভিয়েশন খাতেও। দায়িত্বরতরা ঘটনার দায় এড়াতে পারেন না বলে মনে করেন অংশীজনরা। কাজল আব্দুল্লার 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। বৈদ্যুতিক নিরাপত্তায় ঝুঁকির বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে না নেওয়ার কারণেই 2025 সালের অক্টোবরে আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে। লেলিহান শিখায় পুড়ে ছাই হয় সব মালামাল। ওই কার্গো ভবনের বেশ কিছু নথির তথ্য আসে সময় সংবাদের হাতে। অগ্নিকাণ্ড এড়াতে 2024 সালে জানুয়ারিতে পুরনো লাইন সংস্কারে সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগে চিঠি দেয় বাংলাদেশ বিমান। একই স্মারক ধরে পুনরায় সতর্কতামূলক চিঠি দেয়া হয় 2025 সালের মে মাসেও, যেখানে উল্লেখ ছিল বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও। ওই ঘটনায় ফায়ার সার্ভিস সহ তদন্ত করে কয়েকটি সংস্থা। দমকল বাহিনী বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নির্বাপন করতে আপনারা জানেন প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে। আমাদের তদন্তে আমরা দেখতে পাই শর্ট সার্কিটের কারণে আগুনটার সূত্রপাতটা হয়। সব তথ্য জানার পরও স্রেফ গাফিলতি নাকি পরিকল্পিত অবহেলা ছিল, এ নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। সতর্কতামূলক চিঠি পাওয়ার পর কি পদক্ষেপ নিয়েছিল বেবিচক তা জানতে সংস্থার প্রকৌশল দপ্তরের সময় সংবাদ, কিন্তু দেখা করেননি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। উল্টো জানানো হয় ঊর্ধ্বতনদের নির্দেশে কথা বলা বারণ। বিষয়টি নিয়ে একাধিকবার দপ্তরে গিয়েও দেখা করা সম্ভব হয়নি সংস্থা প্রধানের সঙ্গে। তবে বেবিচকের নির্দেশনায় লিখিতভাবে প্রশ্ন দেওয়ার পর একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। যদিও বেবিচক মেম্বার অফিসের প্রশ্ন ছিল এতদিন পর কেন ফলো আপ। হঠাৎ কার্গোটা নিয়ে আপনারা হঠাৎ নিউজ করছেন কেন? একটা আপডেট, ফলো আপ তো ওটার আগের তাহলে একটা হচ্ছে ইনকোয়ারি ফলো আপ আর একটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট, এখন কি হচ্ছে সেটা হচ্ছে ফলো আপ। স্বীকার করুক বা না করুক, অংশীজনরা মনে করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াতে পারে না। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তখন এটা কে কার ঘাড়ে দোষ চাপাবে? বিমান বলে যে না আমরা দায়ী না, এটা সিভিল এভিয়েশন দায়ী। সিভিল এভিয়েশন বলে যে না আমরা দায়ী না, এটা বিমান দায়ী। যদিও এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, ট্রান্সপারেন্সি নাই আর কি। দায়িত্ব জ্ঞানহীনতার একটা মানে জ্বলন্ত উদাহরণ এটা আর কি। আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল শুধু একটি পণ্য সংরক্ষণাগারই নয়, এটিকে জাতীয় বাণিজ্য ও বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঝুঁকির বিষয়টি আগে থেকে জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি সিভিল এভিয়েশন। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আইক্যাওয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, শুধু কি উড়োজাহাজ আর টার্মিনালের নিরাপত্তা নিশ্চিতই করবে, নাকি পুরো এয়ারপোর্ট চত্বরের অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখার দায়িত্ব সংস্থাটির? সে প্রশ্নের উত্তর খতিয়ে দেখার দায়িত্ব দিচ্ছি সরকারকেই। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত মানববন্ধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট বন্ধে 10 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত কোনো মুনাফার ক্ষেত্র নয়, এটি জনগণের মৌলিক অধিকার। নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক মূল্যহার গণশুনানির ভিত্তিতে নির্ধারণ এবং ক্যাবের প্রস্তাব অনুযায়ী মূল্য পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স বলেন, আইনিভাবে দাম বাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে। তাদের অভিযোগ, অযৌক্তিক ব্যয় বন্ধ না করে বারবার মূল্যহার বাড়ানো সাধারণ মানুষের উপর অন্যায় বোঝা চাপানোর শামিল। সুযোগ নিয়ে আমরা দেখি বিভিন্ন সময়, আজকে যখন কথা বলছি আমরা দেখছি সরকার উল্টা পথে হাঁটছে। ইতিমধ্যে তারা বিদ্যুতের বিতরণ কোম্পানিগুলো বেসরকারীকরণ করে দিয়েছে। রেন্টাল, কুইক রেন্টালের আর একটা পথ তারা গ্রহণ করছে। আমদানি নির্ভর এলএনজির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। তার মানে এই উল্টা পথে হাঁটা মানে কি বুঝছেন ভাই? যাতে ভবিষ্যতে দাম বাড়ে, জনগণের পকেট কাটে। জানাবো দেশের বাইরের খবর। ইরানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট।
মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমনটাই দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নিলে ভূমিকম্পের মতো পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দেওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছেন, কেউ সহযোগিতা করলে তাদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে না দেয়ার এবং বিকল্প তেল রপ্তানি পথেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়েছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, জনগণের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে। অন্যদিকে হরমুজে চলাচল কমে যাওয়ায় বিকল্প পথ তৈরির পরিকল্পনাও করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ দীর্ঘায়িত হলেও প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি ইরানের। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি, বরং 3 গুণেরও বেশি বেড়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা USS আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উত্তেজনা কমানো, ইরান ওমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। 2 দিনেই শেষ ম্যাকাই টেস্ট। ইনিংস ও 51 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। 2 ইনিংসে 10 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ মিচেল স্টার্ক। সিরিজ সেরাও হয়েছেন তিনি। টেস্ট সিরিজ শেষ হলো 1-1 সমতায়। ম্যাকাই থেকে তারেক হাসান শিমুলের ম্যাচ রিপোর্ট। ডারউইন থেকে ম্যাকাই 1 সপ্তাহের ব্যবধানে দৃশ্যপট বদলে গেল 180 ডিগ্রি। ডারউইনের আত্মবিশ্বাস থাকলো না ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। অস্ট্রেলিয়ার পেস আর বাউন্সের সামনে স্রেফ ধসে পড়ল নাজমুল হোসেন শান্তর দল। 750 বলের টেস্টে দ্বিতীয় দিনেই ইনিংস ও 51 রানের ব্যবধানে টেস্ট জিতে সিরিজে সমতায় ফেরল স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাকাই টেস্টে টাইগারদের জন্য লড়াইয়ের একমাত্র প্রাপ্তি ছিলেন পেসার শরীফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের আগুন ঝরা বোলিংয়ে প্রথম ইনিংসে 210 রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। 48 রানে 7 উইকেট নিয়ে সফরকারী যে কোনো বোলারের সেরা বোলিংয়ে রেকর্ড করেন শরীফুল। ক্যামেরুন গ্রিনের বুক চিতিয়ে করা ইনিংসেরা 67 আর শেষ দিকে টেলেন্ডারদের লড়াইয়ে ভর করে 146 রানের লিড তোলে অজিরা। তবে সেই লিডের জবাব দিতে নেমে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস রূপ নেয় চরম বিপর্যয়ে। বল হাতে দ্বিতীয় ইনিংসে তাণ্ডব চালান মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স। স্টার্কের গতি আর সুইংয়ে শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। আগের ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসে আরও 4 উইকেট তুলে নিয়ে ম্যাচে 10 উইকেটের কোটা পূর্ণ করেন স্টার্ক। ক্যারিয়ারে দেশের মাটিতে এটিই তার সেরা বোলিং ফিগার। স্টার্কের সাথে যোগ দেন অধিনায়ক প্যাট কামিন্সও। মাত্র 3 ওভার বল করে 10 রান খরচায় শিকার করেছেন গুরুত্বপূর্ণ 3 উইকেট। দায়িত্বজ্ঞানহীন শটে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে 64 আর দ্বিতীয় ইনিংসে অল আউট হয় মাত্র 95 রানে। 21 বছরের ইতিহাসে টেস্টের 2 ইনিংসে কোনো দলের 100 রানের নিচে অল আউট হওয়ার ঘটনা এটাই প্রথম। সিরিজে 1-1 সমতায় শেষ করলেও ব্যাটিং ব্যর্থতার পুরনো ক্ষত নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। ডারউইনে 11টি সেশনে আধিপত্য দেখানো বাংলাদেশ ম্যাকাইতে এসে একেবারে ভিন্ন রূপ। ব্যাটসম্যানরা যেন পড়েছিলেন দুর্বোধ্য ভূমিতে, একেবারে কুল কিনারাই খুঁজে পাচ্ছিলেন না। 1.5 দিন যাওয়া লড়াইটা করেছে বাংলাদেশ, সেটাও শরীফুল ইসলামের পেসের কল্যাণে। সাদা পোশাকে এখন যদি ধারাবাহিক পারফর্ম করতে হয় টাইগারদেরকে, এই ব্যাটিংয়ে যে ব্যাপক উন্নতি আনতে হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। সেই বিষয়টা নিয়ে টিম ম্যানেজমেন্ট কতটা ভাববেন সেটাই এখন
দেখার বিষয়। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ম্যাকায়, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। রাজকীয় আয়োজনে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ, মির্জা ফখরুলকে গার্ড অব অনার। দায়িত্ব নিয়ে অফিস শুরু করলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন, পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। এবং ডাকাতি নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো একই পরিবারের 4 জনকে। রংপুরে 2 সন্তান সহ বাবা মা খুনের ঘটনায় জড়িত 2 জন গ্রেফতার, বিচার দাবিতে মানববন্ধন। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।